হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে আবার একটি নতুন এপিসোড নিয়ে চলে আসলাম। আশা করি আগের এপিসোডগুলো তোমরা ঠিকভাবে দেখেছো এবং তোমরা তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন করেছো। আমি চেষ্টা করব আগামীতে তোমাদের প্রশ্নগুলো নিয়ে একটা এপিসোড করার, যাতে তোমরা তোমাদের উত্তরগুলো ভালোভাবে পেয়ে যাও। যাই হোক, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হবে, সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলে এসছে। এই মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি পরীক্ষাতে তোমরা ফিজিক্যাল সায়েন্সে কিভাবে 100-100 পেতে পারো। আমি বলছি তোমরা স্কিপ না করে এই এপিসোডটা প্রথম থেকে শেষ অবধি একসাথে আমার সাথে থাকবে, তাহলে পরেই আমি বলতে পারি যে তোমরা ফিজিক্যাল সায়েন্সেও 100তে 100 অবশ্যই পাবে। দেখো, একটা কথা বলছি, যদি আমার মধ্যে স্বপ্ন একটা ভালো তৈরি না হয়, তাহলে কিন্তু ভালো কিছু না হতে পারে। কিরকম? তোমাদের মনেই হতে পারে যে স্বপ্নটা কিরকম। ধরো, তুমি যে পরিবারে বসবাস করো, হঠাৎ করে তোমার মনে হলো তোমার সেই পরিবারে একটা নতুন বাড়ি করা দরকার। এবার তোমার বাড়ি করার সময় তোমার যদি সেই বাড়ি করার চিন্তাটা হয়ে থাকে আমি একটা কুঁড়ে ঘর করব, তাহলে পরে কি করতে হবে? তোমাকে একটা প্রপার প্ল্যানিং করতে হবে যে কুঁড়ে ঘরটা করতে হলে কি করতে হবে। তো কুঁড়ে ঘরের যখন তুমি প্ল্যানিং করবে, তুমি তখন অট্টালিকা তোমার তৈরি হবে না। কিন্তু তুমি যদি প্রথমে স্বপ্নটা অট্টালিকা দেখতে, তাহলে অট্টালিকার জন্য তোমাকে কি করতে হতো? প্রিপেয়ার্ড হতে হতো যে আগামী 1 বছর পর আমি অট্টালিকা তৈরি করব, সুতরাং তার জন্য আমাকে কিরকম পরিশ্রম করতে হবে এবং কিরকম প্ল্যানিং করতে হবে। এই প্ল্যানিংটা যদি ঠিক মতো হয়ে থাকে, তাহলেই আমার অট্টালিকাটা তৈরি হবে। সেম ওয়েতে আমি বলছি, ফিজিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট, আমার যেটা মনে হয়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, আমি এই প্রায় 32-33 বছর থেকে পড়াচ্ছি, তাতে আমি যেটা বুঝতে পেরেছি, মাধ্যমিকের মোটামুটি ভাবে আমি বলতে পারি আমার আশেপাশের 5-7টা স্কুলের রেজাল্টকে আমি ভালোভাবে পর্যবেক্ষণ করে আমি যেটা পেয়েছি, সেটা হচ্ছে মাধ্যমিকের সবচেয়ে বেশি ছাত্রছাত্রী কিন্তু ফিজিক্যাল সায়েন্সের রেজাল্টটা খারাপ করছে। সবচেয়ে বেশি ছাত্রছাত্রী একটা স্কুলে যদি কোনো রকম রেজাল্ট খারাপ হয়ে থাকে, বা স্টারের পরিমাণ কমে গিয়ে থাকে, বা ফার্স্ট ডিভিশনের পরিমাণ কমে গিয়ে থাকে, বা র্যাঙ্কিং এর পরিমাণ কমে গিয়ে থাকে কোনো স্কুলে, তাহলে তার জন্য যেন বেশিরভাগ পরিমাণে দায়ী হয়ে যায় ফিজিক্যাল সায়েন্স। তাহলে ফিজিক্যাল সায়েন্সটা কেন দায়ী হচ্ছে? কিন্তু আমি বলছি এখানে তো একটুও তো দায়ী তো হবেই না, বরঞ্চ তোমরা যদি আমার এই কথাগুলো শোনো, তাহলে ফিজিক্যাল সায়েন্সে 100তে 100ই পাবে। দেখো, তোমাদের মাধ্যমিকের মোট সাবজেক্ট হচ্ছে 7টা, এর মধ্যে বিশেষ করে 4টা সাবজেক্টে 100তে 100 পাওয়া কোনো ব্যাপার না। এটা যদি তোমরা একটু প্রপার প্ল্যানিং করে চলো, তাহলে 100তে 100ই পেতে পারো। কোনটা কোনটা? নাম্বার 1 জিওগ্রাফিতে পেতে পারো, নাম্বার 2 ফিজিক্যাল সায়েন্সে পেতে পারো, নাম্বার 3 লাইফ সায়েন্সে পেতে পারো, নাম্বার 4 অঙ্কে পেতে পারো। হঠাৎ করে শুনে মনে হয় অঙ্ক, অনেকে হেসে পড়ছে। ফিজিক্যাল সায়েন্স কিন্তু এই অঙ্ক এবং সায়েন্স দুটো নিয়ে চলে। তো কোনো সাবজেক্টেই যদি ভালো মার্ক পেতে যাও, সবচেয়ে ভালো যেটা করতে হবে, তোমাকে ভালোবাসতে হবে। তুমি যদি ভালো না বাসো, তাহলে পারে কিন্তু সেই সাবজেক্ট তোমাকে ভালোবাসা দিতে পারে না। তাই সেই ভালোবাসাটা প্রথম থেকে দিতে হবে, এবং প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তোমার কনফিডেন্স লেভেলটাকে রাখতে হবে, আরো হাই করতে হবে যে না, আমিও পারি, আমার দ্বারাই সম্ভব। যদি এই সম্ভবটাকে তুমি নিয়ে আসতে পারো, তাহলে পারে আমি বলছি যে আমার দ্বারাই সম্ভব, এই থিঙ্কিংটা যদি তোমার মনের মধ্যে গ্রথিত করতে পারো, তাহলে তুমি কিন্তু ফিজিক্যাল সায়েন্স নিয়ে অনেক অনেক দূর যেতে পারো। তাহলে এবার আসো, আমাদের কি করতে হবে সেটা বলছি। ফিজিক্যাল সায়েন্সে যদি 100তে 100 পেতে চাও, প্রথম যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলোর মানটা তোমাকে জানতে হবে। মান বলতে আমি বোঝাচ্ছি কোন চ্যাপ্টার থেকে কত নম্বর। দেখো, ফিজিক্যাল সায়েন্সে কিন্তু বোর্ড প্রদত্ত একটা সিলেবাস করে দেওয়া আছে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে এবং কি কি ধরনের কোশ্চিন করা হবে, সেটা কিন্তু বোর্ড প্রথমেই তোমাদের বলে দিয়েছে। সুতরাং সেইটা না জেনে যদি তুমি করতে চাও, দ্যাট ইজ, আমি বলছি এবার, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের টোটাল চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে অনলি 13।
প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টার থেকে তোমাদের বরাদ্দ নাম্বার হচ্ছে অনলি 5। এইবার তুমি যদি 5 নাম্বারের জন্য বড় বড় 3টে কোশ্চিন প্রস্তুত করো, তাহলে তুমি 0 পেতে পারো। কেন? কারণটা হচ্ছে বোর্ড তোমাকে বলে দিয়েছে এই পরিবেশের জন্য ভাবনা থেকে এমসিকিউ কোশ্চেন আসবে একটা। এটা কিন্তু মাধ্যমিকের জন্য আমি বলছি। মাধ্যমিকে পরীক্ষার যে প্রশ্নপত্র আছে সেটা যদি তোমরা ভালোভাবে বিশ্লেষণ করো, প্রত্যেক বছর প্রশ্ন তুমি নিয়ে দেখো এবং মিলিয়ে দেখো, এই রকমই কোশ্চেন আসছে। এমসিকিউ আসবে একটা, ভিএসএ টাইপের কোশ্চেন আসবে দুটো, আর 2 নম্বরের কোশ্চেন আসবে একটা। এটা গ্রুপ সি তে থাকবে। অর্থাৎ গ্রুপ এ তে থাকবে একটা কোশ্চিন এটার থেকে, গ্রুপ বি তে থাকবে দুটো কোশ্চিন এটার থেকে, হয়তো সেখানে অরও থাকতে পারে, এটা অর ওটা করো, কিন্তু এই চ্যাপ্টার থেকেই থাকবে। গ্রুপ সি থেকে থাকবে 2 নম্বরের একটা, আর গ্রুপ ডি বা গ্রুপ ডি তে কোনো প্রশ্ন থাকবে না। সুতরাং এই কনসেপ্টটা তোমাকে নিতেই হবে। যদি পেতে চাও তাহলে পারে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাদের এই সিলেবাসটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আগে জেনে নিতে হবে। এইবার বছরের প্রথমে ওই 13টা চ্যাপ্টারের সিলেবাসই স্যার জানবো কিভাবে, তা নয়। তুমি যখন যে স্যারের কাছেই পড়ো না কেন, সেই স্যার যখন পড়াবেন, পড়ানোর প্রতি মুহূর্তে মানে প্রথমের দিকে তুমি ওই চ্যাপ্টারের কত নাম্বারের জন্য বরাদ্দ মাধ্যমিকে, সেই অনুপাতে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে রেডি করতে হবে। যেমন ধরো তোমাদের একটা হচ্ছে খুব কঠিন বা খুব বড় চ্যাপ্টার হচ্ছে চলতরিৎ বা আলো। এইবার আমি চলতরিৎ নিয়ে কথা বলছি। চলতরিৎ এবং আলোতে মোটামুটি দুইটার ক্ষেত্রেই না, মানে বোর্ড প্রদত্ত নাম্বার হচ্ছে 12, অর্থাৎ চলতরিৎ থেকে তোমার 12 হবে, আলো থেকেও 12 নাম্বারের কোশ্চিন করতে হবে। এখানটায় অর যদি কোনো কোশ্চিন আসে তাহলে আলোর থেকেই আলো আর আলো, অর্থাৎ আলোরই দুটো কোশ্চিন দিয়ে হয় এটা করো না হয় ওটা করো। এবার আলো থেকে কি কি টাইপের কোশ্চিন আসতে পারে, বা চলতরিৎ থেকে একই রকমের এখানে নাম্বার ডিভিশন আছে। এমসিকিউ আসবে দুটো করে, অর্থাৎ দুটো আসবে এমসিকিউ 2 নাম্বার। তারপরে ভিএসএ আসবে দুটো 2 নাম্বার। তারপরে আসবে 2 নাম্বারের কোশ্চিন আসবে একটা, এখানেও 2 নাম্বার, আর 3 নাম্বারের কোশ্চিন আসবে দুটো। মজার কথা হচ্ছে এই যে 3 নাম্বারের কোশ্চিন, এই 3 নাম্বারের কোশ্চিনটা কিন্তু 2+1ও হতে পারে, আবার 3ও হতে পারে। এই বিষয়গুলো জেনে ফিজিক্যাল সায়েন্স করার ক্ষেত্রে প্রথমেই আমি বলে দিচ্ছি, জেনারেলি দেখবে অঙ্ক এবং 2-1টা প্রস্তুতি ছাড়া কোনো কোশ্চিনই কিন্তু 3 নাম্বারের হয় না। অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স করার সময় যে কাজটা তোমাদের করতে হবে, তোমাদের মেনলি 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চিনগুলো করতে হবে। আর তৃতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে অঙ্কের উপর বেশ গুরুত্ব দিতে হবে। কারণ এমনভাবে কোশ্চিনগুলো সেট করা থাকে, 90-এর মধ্যে তুমি হয়তো 75 মার্ক পেতে পারো লিখে, আর 15 মার্ক কিন্তু অঙ্ক রিলেটেড কোশ্চিন। সেইটা কি হচ্ছে, কেমিস্ট্রির যদি হয় সেটা রিয়াকশন রিলেটেড, আর যদি ফিজিক্সের পার্ট হয় তাহলে সেটা অঙ্ক রিলেটেড। এই বিষয়গুলো কিন্তু তুমি প্রথমে যদি তুমি জানো, জেনে যদি ফিজিক্যাল সায়েন্স শুরু করতে থাকো, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে থাকো, তাহলে তোমার অসুবিধে হবে না। দ্বিতীয়ত, সেকেন্ডলি, যে কাজটা তুমি করবে, তুমি যে বইটাই তোমার স্কুলে করো না কেন, ফার্স্ট টাইম তুমি টেক্সট বুকটাকে ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে লাইন বাই লাইন করো। দেখো, পড়ার সময় একটা কাজ তোমরা করবে, যখন টেক্সট বুকটা পড়বে, পড়তে পড়তে যে লাইনটা তোমার কাছে মনে হবে যে মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট, তুমি সেই লাইন নিচে দাগ দাও। অনেক সময় আমি, এবং সেই দাগটা ভ্যারাইটিস কালি দিয়ে ইউজ করো। যে কেন আমি দাগ দিতে বলছি, ওই প্রত্যেকটা দাগ থেকে যেন এমনভাবে দাগগুলো দেবে সেখান থেকে যেন একটা করে কোশ্চিন উঠে আসে। সেই কোশ্চিনগুলো তুমি নিজে করো। নিজে করার পর পারলে পারে স্যার না করে দিক, স্যাররা করে দেয় না, অনেক সময় নোট আমি নিতেও বলবো না, আমি বলবো তুমি নিজে নোটটা তৈরি করো, তুমি খাতাতে লিখো, লিখে বই থেকে উত্তরগুলোকে করো। এইবার তোমার মনে হতো স্যার এত দাগ দিলে কেমন করে পড়বো, দেখো বইয়ে তুমি দাগে দিলে হৃদয়ে দাগ পড়ে যাবে, তোমার ওই দাগটাই তখন মাথার মধ্যে ফলো করবে। আমি সেই জন্য বলছি যে দাগ দেওয়ার সময় এরকম 4-5 কালারের কলমকে ইউজ করো। কলম ইউজ করলে হবে কি, ভ্যারাইটিস কালার দিয়ে দাগ দিলে সেই দাগগুলো তোমার মনে পড়বে ওটা তো লাল দাগের অমুক কোশ্চিনটা ছিল, সুতরাং ওটা নীল দাগের অমুক কোশ্চিনটা ছিল, তোমার মনে পড়বে অনেক ইজিলি। আমি এর আগে একটা এপিসোডে আমি বলেছিও যে এইটা একটা মাইন্ড গেমও বলতে, যে বিভিন্ন কালারের পেন্সিল ইউজ করলে পারে আমাদের মনের মধ্যে সেটার প্রভাবটা অনেক ভালোভাবে পড়ে।
এইবার আমি বলছি এই যে মানে ফিজিক্যাল সায়েন্স করার সময় ভালোভাবে আমাদের জেনে নিয়ে সেই বইগুলো থেকে বারবার বারবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ফার্স্ট টাইম তোমরা কোনো সময় কোনো নোটবুক ব্যবহার করবে না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। নোটবুকগুলোকে তোমরা সরিয়ে রাখো। কেন নোটবুক ব্যবহার করব না আমি 2 মিনিট পরে বলছি। এইবার ভালোভাবে বই প্রস্তুত করব, করার পর যদি তোমাদের দ্বারা সম্ভব হয়, এটা সম্ভব করতে হবে, যারা 100তে 100 পেতে চাও তাদের সম্ভব। দেখো প্রত্যেকটা নোটবুক নয়, আমি বলছি যেগুলো টেক্সট বুক আছে, প্রত্যেকটা টেক্সট বুক সিলেবাসে যতটুকুন তোমাদের করতে হবে ঠিক ততটুকুন অনুপাতেই লেখা থাকে। টেক্সট বুকটা প্রচন্ড ছোট হয়। ছোট বই থেকে এইরকম ছোট ছোট 2টো বা 3টে বই তুমি কমপ্লিট করার চেষ্টা করো। হয়তো এমনও হতে পারে ওরা সমস্ত সিলেবাসটা দিতে গিয়ে 1-2টো ছোট ছোট টপিকস হয়তো বাদ পড়ে যেতে পারে, তাই 2টো বা 3টে বইকে তোমরা সিলেক্ট করে নিতে পারো। এক্ষেত্রে আমি কোনো সাজেস্ট করছি না, তবুও আমি বলছি তোমরা সাঁতরা পাবলিকেশনের বই ইউজ করতে পারো, তোমরা ছায়া প্রকাশনীর বই ইউজ করতে পারো, তোমরা প্রান্তিকের বই ইউজ করতে পারো। এরকম 3টে বইকে তোমরা যদি পাশাপাশি রেখে করো তাহলে তোমাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এবং তোমরা যদি এই টেক্সট বুকটাকে ভালোভাবে করে ফেলতে পারো তাহলে নোটবুক তোমাদের এতটা সময় অবধি লাগবে না। নেক্সট, যখন টেক্সট বুক পড়বে তোমরা চেষ্টা করবে তোমাদের কনসেপ্টগুলোকে একদম ক্লিয়ার করা। তার জন্য তোমাদের স্যারের হেল্প নেবে। এবং আমি বলছি কি করবে, ক্লাসগুলো অ্যাটেন্ড করবে রেগুলারলি, রেগুলার বেসিসে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। ক্লাসগুলোকে কিন্তু তুমি কোনোভাবেই মিস করবে না। আজকে মিস করলেই দেখবে পরের ক্লাসটা ঠিক বুঝতে পারছে না, কারণ ফিজিক্যাল সায়েন্স এমন একটা রিলেটেড ব্যাপার থাকে, একটার সাথে আর একটা চ্যাপ্টারও যেমন জড়িত, ক্লাসগুলোও তেমন জড়িত। নেক্সট, টেক্সট বুক থেকে সাধারণত তোমরা লক্ষ্য করে দেখবে যে মাধ্যমিক পরীক্ষার 90% কোশ্চিন কিন্তু কমন আসে টেক্সট বুক থেকেই। সুতরাং টেক্সট বুকটা যদি ভালো করে ফলো করি তাহলে আমার 90% হয়ে যাচ্ছে, বাকি থাকে 10%। এই 10%টা করার জন্য তখন আমি অন্য বইগুলো সলভ করব। কি কি সলভ করব আমি পরে বলে দিচ্ছি। পড়ার সময় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আগেই বলেছি যে নিজে নিজে নোট তৈরি করো, এবং যে নোটগুলো করবো সেই নোটগুলো তুমি তোমার নিজের ভাষাতে করো। স্যারের ভাষার দরকার নেই, বড় বড় বইয়ের ভাষার দরকার নেই। এইখানটাই আমার সাথে অন্যদের একটা ডিফার করছে। আমি এইখান থেকে কেউ যদি দেখো কোনো একটা নোট বই থেকে ভাষা তুমি লিখেছো, নোট বইয়ে যেটুকুন দরকার দেখা যায় তার 3 গুণ অনুপাতে তারা নোট বইয়ে লিখে থাকে। অতটা ফিজিক্যাল সায়েন্স কোনোদিনই চাই না। টু দ্য পয়েন্ট উত্তর করো, যা প্রশ্ন করেছে সেইটুকুনি উত্তর করো। নোট বইয়ে সাধারণত যে পরিমাণ উত্তর লেখে ওই টাইমের মধ্যে ওটা কভার করা যায় না। সেই জন্য প্রশ্নের উত্তরটা টেক্সট বই থেকে তোমরা নিজেদের মতো করে নোট তৈরি করো তোমাদের ভাষায়। এতে নাম্বার কোনোদিনও 1 নাম্বারও কম আসবে না, বরঞ্চ নাম্বার ফুল মার্কস পাবে। তুমি কম লেখো বেশি মার্কস পাবে, কিন্তু বেশি লেখলে একই কথাকে বারবার ইতিহাসের মতো ফেনিয়ে রাখলে পারে ফিজিক্যাল সায়েন্সের নাম্বার আসে না। এই বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এই জন্যই আমি বলছি এতক্ষণ অবধি নোটবুকগুলোকে আমরা ফলো করব না। তারপরে কি করব, আমাদের ফিজিক্যাল সায়েন্স করার সময় যে বিষয়গুলো আমাদের খুব 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 বেশি দরকার সেটা হচ্ছে আমাদের এককগুলো। আমরা প্রত্যেকটার ক্ষেত্রে দেখো ফিজিক্যাল সায়েন্স এবং অঙ্ক এই দুটো সাবজেক্ট কিন্তু প্রচন্ড একে অপরের মানে কি বলবো পরিপোষক। একটাকে ছাড়া আর একটা চলে না। অর্থাৎ অঙ্কটাকেও কিন্তু রেগুলার যেমন বেসিস করতে হবে ঠিক তেমনি ফিজিক্যাল সায়েন্সকেও রেগুলার করতে হবে, এবং দুটো সাবজেক্টকে পাশাপাশি রেখে পড়বো। ফিজিক্যাল সায়েন্স করে উঠে অঙ্ক করো বা অঙ্ক করে উঠে ফিজিক্যাল সায়েন্স করো, এটা তোমাদের মাধ্যমিক অবধি প্রচন্ড সুবিধা হবে। এইবার আমি বলছিলাম কি, এককগুলো ঠিক করো। যেমন ধরে নাও আমরা একটা এককগুলোকে তোমরা লিখে রাখবে। কার একক কি হবে, সিজিএস পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতি, জাস্ট দুটো পদ্ধতির একককেই করো, বাদ বাকি অন্য পদ্ধতিগুলো তেমন একটা দরকার নেই। ঠিক আছে? কিংবা অঙ্ক করার সময় তোমরা বেশ ভালো করে একটু করবে। ধরো একটা আমি ক্লাস 10 এর একটা আমি ইয়ে বলছি, একটা অঙ্ক P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। আমি এটা একটা সূত্র লিখে নিচ্ছি। এবার এই সূত্র দ্বারা কি কি অঙ্ক করা যায়, দেখো এই একটা সূত্র যদি তুমি ভালোভাবে একটু বুঝতে পারো, তোমার মাথার মধ্যে যদি এই সূত্রটাকে ঢুকিয়ে নিতে পারো, তাহলে পারে ওই গ্যাসের ধর্মের যে অঙ্কগুলো আছে সবগুলোই তুমি পারবে।
গ্যাসের ধর্মের যে কোনো অঙ্ক তোমার দ্বারা সলভ হওয়া সম্ভব হয়ে যাবে, প্রায় প্রায় অঙ্কগুলো হবে। এইবার তোমাকে জানতে হবে পি প্রেসার, ভি ভলিউম, টি টেম্পারেচার। এইবার তুমি প্রেসারেরটা লেখলা সিজিএস পদ্ধতিতে, ভলিউমটা লেখলা এসআই পদ্ধতিতে, এইরকম যেন না হয় সেই দিকে কিন্তু একটু খুব ভালোভাবে নজর দিতে হবে। এই নজরগুলো দিয়ে বারবার বারবার অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট যেটা করতে হবে, তোমার চ্যাপ্টারটা যখন পড়া হয়ে গেল, চ্যাপ্টার পড়া হয়ে গেলে বইয়ের পেছন দিকে যে এক্সারসাইজগুলো থাকে সেই এক্সারসাইজগুলো করবে। তবে মডার্ন ডেজে হয়েছে কি, যে বইয়ের ক্ষেত্রে যে কোনো একটা বইয়ের পাতাগুলো কম, একটা নির্দিষ্ট করে দিয়েছে সিলেবাস কোম্পানি, তার দরুন কি করা হয়, এক্সারসাইজটার জায়গাটাই ওনারা কম করে ফেলেছেন। এই জন্য আমি তোমাদের সাজেস্ট করব, এই এক্সারসাইজ করার জন্য তোমরা প্রথমে কোনো কোশ্চিন ব্যাংক ফলো না করে তোমরা এই ক্লাসিফায়ার্স বা সাইন্টিফিক সাজেশন যেগুলো থাকে, টেক্সট মানে প্রত্যেকটা এই টাইপের বেশ কিছু কোম্পানি বের করে থাকে ক্লাসিফায়ার কোশ্চিন ব্যাংক, সেইগুলো হয় কি, এক একটা চ্যাপ্টার ধরে ধরে অনেকগুলো করে কোশ্চিন দিয়ে দেয় ওরা। ফলত হচ্ছে তোমার সলভ করার ক্ষেত্রে তোমার মনের থেকে যত রকমের কোশ্চিন আছে সবগুলো কোশ্চিন পারবে। তবে এখানটায় একটা ব্যাপার থাকে, সিলেবাসের বাইরেও কিন্তু বহু প্রশ্ন থাকে। সিলেবাসের বাইরে এক্ষুনি 100 পাওয়ার জন্য তোমার ওই কোশ্চিনগুলো পড়ার তেমন দরকার নেই, তবুও স্যারদের হেল্প নিয়ে তুমি ওই জায়গাগুলো একটু ডাউটটাকে ক্লিয়ার করে নেবে, তাহলে পারে তোমাদের অসুবিধা হবে না। নেক্সট বলছি, তোমার চ্যাপ্টার হয়ে গেলে পারে তোমরা কি করবে, এইবার এক্সারসাইজ গুলো করলাম, অর্থাৎ আমি অঙ্কগুলোও করলাম, এইটাও করলাম, বইয়ের লাস্ট এক্সারসাইজও করলাম, তারপরে যেটা করব আমি মোর অ্যান্ড মোর টাইম রিভিশনটা করবো। এই রিভিশনটা, অর্থাৎ রিভিশনটা কিন্তু লক্ষ্য করে দেখো, আমি দেখো একটা কথাটা অন্যভাবে লিখছি, রিভিশন অর্থাৎ কি, আমি রিভিশন লিখছি বাট এটাকে আমি বলছি রিভিশন, অর্থাৎ আমি কি হচ্ছি, আমি চোখটাকে বন্ধ করছি, আমার ওইটা মনে পড়ছে, অর্থাৎ আমার ভিশনের মধ্যে নিয়ে চলে আসছি। এমন ভাবে রিভিশন করব যাতে আমি চোখ বন্ধ করলেও আর খাতা আমার সামনে বন্ধ হয়ে গেলেও আমি যেন ভিশন করতে পারছি, আমি দেখতে পাচ্ছি। সেই জন্য কথাটা কিন্তু রিভিশন, অর্থাৎ আমি আবার আমার ভিশনের আওতায় আমি সেটাকে নিয়ে আসতে পারবো। এটা দেখবে অটোমেটিক যদি যতবার যতবার পড়বে তাহলে পারে তোমাদের সেই জিনিসটা চলে আসলে পারে হবে কি, 3-4 বার টেক্সট বুক করার পরে এইবার তুমি সেই যে তোমার সহায়িকা টাইপের যে বইগুলো আছে সেগুলোকে তুমি নাও, সেখান থেকে চেষ্টা করো শর্ট কোশ্চেন গুলো যতগুলো আছে করার। যে কোনো টাইপের তুমি বই নিতে পারো, তবে এক্ষেত্রে বলবো রাইমার্টিনে অত্যধিক বেশি দেওয়া আছে, যারা পড়তে পারো না দরকার নেই। ছায়া প্রকাশনী করতে পারো, সাতরা পাবলিকেশন করতে পারো, যেখান থেকেই তোমরা নাও না কেন, যে কোনো একটা নোটবুককে তুমি ফলো করো, সেই বইয়ের শর্ট কোশ্চেন গুলোকে তোমরা অবশ্যই এইবার করো। কেননা আমি শর্ট কোশ্চেন গুলোকে কেন বলছি, লক্ষ্য করে দেখো, তোমাদের যেটা বলছে গ্রুপ এ তে 15 নাম্বার তোমাদের শর্ট কোশ্চেন থাকবে এবং এটা 15 নাম্বারই তোমাকে পেতে হবে। গ্রুপ বি তে তোমাকে একদম এক কথায় উত্তর 21 নাম্বার থাকবে, তাহলে 21 আর 15 এই 36 নাম্বার তোমাদের অনলি 1 মার্কের থাকবে। প্লাস এই যে 3 নাম্বারের যে কোশ্চেন গুলো থাকে 36 মার্কার, এর মধ্যেও কমপক্ষে 10টা শর্ট কোশ্চেন তুমি পাবে, কমপক্ষে 10টা। অদ্ভুত ঘটনা, এটা প্রত্যেকবারই দিচ্ছে। তাহলে এইখানটায় কত হলো, 36 আর 10 46। লক্ষ্য করো 90 নাম্বারের মধ্যে 50% অ্যাবাভ তোমাকে অনলি 1 নাম্বারে কোশ্চেন করতে হচ্ছে। এটা কিন্তু কেবলমাত্র ফিজিক্যাল সায়েন্সে আছে, অন্য কোনো কিছুতে নাই। বিষয়টা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাই 1 নাম্বারে শর্ট কোশ্চেন অনেক বেশি করতে হবে। আবার ঠিক তেমনি ভাবে 2 নাম্বার যে কোশ্চেন গুলো করতে হয়, 18 মার্ক 2 নাম্বারের থাকে, এই 18 মার্ক 2 নাম্বারের গ্রুপ সি তে যে কোশ্চেন থাকে 18 মার্ক, প্লাস এই যে গ্রুপ ডি তে 36 মার্কের যে কোশ্চেন থাকে, এর মধ্যে 10 নাম্বার আমার যদি 1 নাম্বারে চলে যায়, অঙ্ক থাকে 2-3টে 6 নাম্বার চলে গেল, বাদ বাকি 20 নাম্বার আমার 2 নাম্বারে কোশ্চেনই থাকে। অর্থাৎ আলটিমেটলি 18 2 × 36 বা 30 মার্কের মতো তুমি পেয়ে যাবা 2 নাম্বারের কোশ্চেন, প্রায় 30-এর কাছাকাছি। অর্থাৎ এই 1 নাম্বার এবং 2 নাম্বারের কোশ্চেন করলে তোমরা দেখা যাচ্ছে 80%-এর অ্যাবাভ, প্রায় 90-এর কাছাকাছি মার্কস তোমরা পেয়ে যাচ্ছ। বাকিটা অঙ্ক এবং একটু এলাবোরেট কোশ্চেন গুলো করতে হবে। এইবার তুমি কি করবে, এইবার তোমার যখন এই সমস্ত কিছু করা হয়ে গেল, তুমি তোমার যে পরিকল্পনা মাফিক এবার সহায়িকা দেখে তুমি শর্ট কোশ্চেনও প্রস্তুত করলো। এইবার তোমাকে যে দেখতে হবে কি,
এইবার তুমি যেটা করবে সেইটা হচ্ছে প্র্যাকটিস কোশ্চিন পেপার নিয়ে নাও। যে কোনো টাইপের, যে কোনো কোম্পানি কোশ্চিন পেপার তুমি নিতে পারো, মোটামুটি সব কোশ্চিন পেপারই একই রকমের হয়ে থাকে। এবার তুমি কোশ্চিন পেপারে তোমার পরীক্ষাটা দাও। পরীক্ষা দিলে পারে এবার স্যারকে দেখাও, বা তোমার যদি কোনো স্যারকে দেখাও যে স্যার আমার তো কোশ্চিন কমপ্লিট হয়ে গেছে, স্যার যদি পরীক্ষা নেয় খুব ভালো, স্যার যদি না নেয় তুমি নিজে বাবা মাকে বলো, বা মা আমাকে কোশ্চিনের একটা যে কোনো একটা তোমার ইচ্ছা মতো পেজ দাও তো, মা দিল, সেটা তুমি 3 ঘন্টার মধ্যে পরীক্ষা দাও, স্যারকে গিয়ে দেখো স্যার আমি কত পাচ্ছি দেখুন তো, স্যার হয়তো দেখলো 90-এর মধ্যে তুমি পেলে 75, সে প্রথমবার, তাহলে পরে তোমার 15 মার্ক এখনো তৈরি হয়নি, এটা বুঝতে হবে। এবার যেই 15 মার্ক তুমি পাওনি সেই ডাউটটা আগে স্যারের কাছ থেকে ক্লিয়ার করো। সেই জায়গাগুলোর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তুমি সেই চ্যাপ্টারে গিয়ে তোমার যে নোট করেছিলে সেই নোটগুলোকে বারবার আবার ভিশন করো, দেখে নাও, দেখে আবার অন্তস্থ করো, আবার প্রতি 15 দিন পর পর এই প্র্যাকটিসটা তুমি চালাতে থাকো। এখনো কিন্তু মনে রেখো তোমার কাছে প্রায় 6 মাস 7 মাস মতো টাইম এখনো পাবে। সুতরাং এই টাইমটাকে যদি তুমি কাজে লাগাও, এবং আমি বলছি তোমার 100-তে 100 পাওয়া কেউ ঠেকাতে পারবে না, কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে। সবচেয়ে সত্যি কথা কি জানো, যে কেউ এটা কিন্তু মাধ্যমিকের নাম্বার বা যে কোনো ক্লাসেরই নাম্বার, এটা কিন্তু লটারি পাওয়া না, একদিনে কিন্তু এটা তৈরি হয় না। একদিন আমি আজকে শুয়ে থাকলাম, পরের দিন উঠে দেখলাম বাহ টিভিতে আমাকে দেখাচ্ছে আমি ফার্স্ট হয়েছি, এটা কিন্তু হয় না, এটা সম্ভব না। যারা ফার্স্ট হয় সেকেন্ড হয় তারা কিন্তু একদিনে খেটে ওটা হয় না, তার গোটা বছর থ্রু আউট দ্য বছর এটাকে করে আনন্দটা একদিন হয়, অর্থাৎ একদিনের আনন্দের জন্য 364 দিন খাটতে হয়। সুতরাং তোমরাও যদি 100-তে 100 পেতে চাও, এই একদিনের আনন্দটা তুমি যদি করতে চাও এবং তারপরে যদি তোমার ভবিষ্যৎটাকে আরো ভালো করতে চাও, তাহলে কিন্তু আজ থেকেই তোমাকে লেগে পড়তে হবে, আরো বেশি করে পড়তে হবে, এবং তোমার যে উইক জায়গাগুলো, উইকনেস গুলো কোথায় আছে সেগুলোকে তোমাকে দেখতে হবে। এইবার কোশ্চিন পেপার সলভ হয়ে গেলে তোমাকে আর একটা জায়গাতে যেতে হবে, সেটা হচ্ছে তোমরা প্রিভিয়াস ইয়ার, তুমি ধরো 2025-এ দেবে, তাহলে 25 থেকে পিছনে 6 বছর তুমি দেখো, 6 বছরের মাধ্যমিকের কোশ্চিন গুলোকে জোগাড় করো, সে যে কোনো বইতেই পাওয়া যাবে, বা টেস্ট পেপারে পেয়ে যাবা, বা কোশ্চিন ব্যাংকে পেয়ে যাবা। 6 বছরের মাধ্যমিকের কোশ্চিন পেপার দেখো, যে তুমি এতদিন যা করে এসেছিলে সেগুলো কি সত্যিই মাধ্যমিকে আসছে, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। তুমি এবার যদি আসে কোনো একটা সালের কোশ্চেন তুমি করতে লাগো, দেখো তুমি কত কাছাকাছি যাচ্ছ, 100-এর কত কাছাকাছি, কোনো কোশ্চেনকে ছাড়বে না, তুমি দেখবে যে 100 পার হয়ে তুমি চলে যাচ্ছ। সমস্ত কোশ্চেনের উত্তর তুমি যেদিন করতে পারবে সেদিন তুমি ভাববে হ্যাঁ আই এম প্রিপেয়ার্ড ফর দ্য এক্সামিনেশন। সুতরাং তখন তুমি সেখানটায় দেখে নেবে, অর্থাৎ প্রশ্নপত্র দেখে নিজেই সেই মতো তুমি প্রস্তুতি নিতে পারবে। সবশেষে আমি যাচ্ছি, মোর অ্যান্ড মোর পারফেক্ট করে তোমাকে তুলতে হবে, তাহলে তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 100-তে 100 অবশ্যই পেয়ে যাবে, এটাতে কোনো রকম কোনো ডাউট থাকবে না। তাই বলছি তোমাদের যেটা করতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি এটা করতে চাও, 100-তে 100 যদি পেতে চাও, তবে প্রথমেই তোমাকে প্রপার প্ল্যানিংটা করে নিতে হবে, ফিজিক্যাল সায়েন্স আমি কি ভাবে করবো। একটা চ্যাপ্টারও কিন্তু ফিজিক্যাল সায়েন্সে বাদ দিলে চলবে না। যেমন আমি বলেই দিচ্ছি 13টা চ্যাপ্টারের কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চিন করতেই হবে এরকম আসবে। পরিবেশের জন্য ভাবনা থেকে 5 নম্বরের আসবে, গ্যাসের আচরণ থেকে 8 নম্বরের কোশ্চিন আসবে, রাসায়নিক গণনা থেকে 4 নম্বরের কোশ্চিন আসবে, এগুলো করতেই হবে, এটা না করলে তুমি অত নাম্বার কম করলে। তাপের ঘটনা সমূহ থেকে 5 নম্বরের আসবে, আলো থেকে 12 নম্বর আসবে, চলতরিৎ থেকে 12 নম্বর আসবে, পরমাণু নিউক্লিয়াসের চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোশ্চিন আসবে, পর্যায় সারণী থেকে 6 নম্বরের কোশ্চিন আসবে, আয়নীয় সমযোজী বন্ধন থেকে 6 নম্বরের কোশ্চিন আসবে, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে 6 নম্বরের কোশ্চিন আসবে, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন থেকে 8 নম্বরের কোশ্চিন আসবে, ধাতুবিদ্যা থেকে 5 নম্বর আসবে, জৈব রসায়ন থেকে 8 নম্বর আসবে, এই মোট 90 নম্বরের কোশ্চিন আসবে। অর্থাৎ একটা চ্যাপ্টারকে যদি তুমি বাদ দিয়ে পড়ো, তাহলে তুমি 90 নম্বরের উত্তরটা করতে পারবে না, অর্থাৎ তুমি 100-তে 100 পাবে না। তাই 100-তে 100 পেতে হলে তুমি কোনো চ্যাপ্টার বাদ দেওয়া চলবে না। আর ফিজিক্যাল সায়েন্স করার সময় তোমরা যেই ব্যাপারটা করবে, যে ব্যবহারিক নলেজগুলোকে কাজে লাগাবে, আশেপাশ থেকে উদাহরণ নিয়ে করার চেষ্টা করবে, তোমাকে দেখবে অনেক ইন্টারেস্ট গ্রো করবে। এটাই আমার মতামত, এবং তোমাদের কেমন লাগছে সেটা জানাবে। তোমাদের যদি এরপরে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তোমরা সেটা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো, এবং সবচেয়ে বড় কথা, আমি হয়তো আগামী 15 আগস্টের পর থেকে এই ইউটিউব চ্যানেলেই আমি ক্লাসগুলোও করতে শুরু করে দেবো, তোমরা সেগুলো ফলো করতে পারো। আশা করি তোমাদের অনেক উপকার হবে বলেই আমার ধারণা। তোমাদের কিরকম কি ভিডিও তোমরা চাচ্ছ সেটা জানাও। ধন্যবাদ।